সরকারের গঠন প্রণালী এবং জরুরি অবস্থা জরুরি বিধান সম্পর্কে, এটা জরুরি অবস্থা ঘোষণার সাথে সম্পর্কিত 141 ক এবং তার অন্যান্য ধারাগুলো সম্পর্কে। প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে একদিন আলোচনা হয়েছিল ঐক্য কমিশনের বৈঠকে। তখন মোটামুটি আলোচনা একটা জায়গায় থেমে যায়, কিন্তু তার আগে কয়েকটা বিষয়ে প্রায় ঐক্যমত্য হয়েছিল যে এখন আর্টিকেল 95(1) মধ্যে রাষ্ট্রপতি বাংলাদেশের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি করার একটা বিধান আছে, যেহেতু ওখানে উল্লেখ নাই কোন ক্রাইটেরিয়াতে নিয়োগ করা যাবে, ইচ্ছা করলে যে কোনো নাগরিককে করা যেত। সেখান থেকে রাষ্ট্রপতির এই ক্ষমতাকে সীমিত করে একটা জায়গায় সিদ্ধান্তে এসেছিল প্রায়, তা হচ্ছে এখনো আমরা ওই জায়গায় আছি। চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে বিবেচনা করা এবং অ্যাপিলেট ডিভিশনের কর্মে জ্যেষ্ঠতম বা প্রবীণতম দুইজন, সিনিয়র মোস্ট দুইজনের মধ্যে থেকে রাষ্ট্রপতি যে কোনো একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ছাড়াই রাষ্ট্রপতি এই কর্মটি করতে পারেন, এটা তার ক্ষমতা আগের থেকেই দেয়া আছে। আর্টিকেল 48 সাবসেকশন 3 অনুসারে এটা রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা। এখন এই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধতা এভাবেই আনা হচ্ছে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের সিনিয়র মোস্ট দুইজন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তবে এই বিষয়ে এখনো ঐক্যমত্য পোষণ করা যায়নি। সেই ক্ষেত্রে হয়তো আরো আলোচনার প্রয়োজন হবে। এখানে এসে আমরা দাঁড়িয়েছি। দ্বিতীয় বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের বিধান বলা যায় একরকম হাইকোর্টের ভার্ডিক্ট অনুসারে এখন পুনর্বহাল হয়েছে। আমি বলা যায় কথাটা এই জন্যই বললাম, গত কালকে কি পরশু এই ভার্ডিক্টটা ওয়েবসাইটে হাইকোর্ট ডিভিশনে প্রকাশিত হয়েছে, বাট শর্ট ভার্ডিক্ট তার আগেই প্রকাশিত হয়েছিল যে কনস্টিটিউশনের 6টা বিধানে বিলুপ্তি বা আনকনস্টিটিউশনাল ঘোষণা করে সেই রায়টা প্রকাশিত হয়। কারণ 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই বাতিল চেয়ে যে রিটটা করা হয়েছিল জনাব বদিউল আলম মজুমদারের নেতৃত্বে, এবং সেই জায়গায় রাজনৈতিক দল হিসাবে আমরাও অংশগ্রহণ করেছিলাম, এটা আরো কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। তাতে বিস্তারিত শুনানির পরে যে বিধানটি যে বিষয়টি সিদ্ধান্তে এসছে হাইকোর্ট ডিভিশন শর্ট ভার্ডিক্টে দিয়েছে, তাতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেমন 58 ক 2 পরিচ্ছেদ যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, 15th অ্যামেন্ডমেন্টের যে আইনটা, সেই আইনের সংশ্লিষ্ট সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার মধ্য দিয়ে। তার মানে দাঁড়ায় অন্যান্য বিধানগুলো বললাম না, যেহেতু সময় আপনাদের নষ্ট হবে, তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাতেই থাকলাম। সেই জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল হয়েছে আপাতত বলা যায়। তবে যেহেতু 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই বাতিল চেয়ে এই রিটটা করা হয়েছিল, সেই জাজমেন্টটা প্রকাশিত হওয়ার পরে এখন সেটা অ্যাপিলেট ডিভিশনে হয়তো বা আপিল হবে, যতটুকু আমি শুনছি। তখন হয়তো আরো অন্যান্য বিধান সম্পর্কে বিচারকরা বিবেচনা করতে পারেন, সেইটা এখন বলার সময় আসেনি। কিন্তু 13 অ্যামেন্ডমেন্ট যে বাতিল করা হলো ইতিপূর্বে জাস্টিস খায়রুল হকের নেতৃত্বে, সেইটার শুনানি এখন পেন্ডিং আছে অ্যাপিলেট ডিভিশনের রিভিউতে। সেই রিভিউটার শুনানি আশা করি শুরু হবে। সেটাতে যদি একটা জাজমেন্ট পাওয়া যায় জনগণের পক্ষে, তখন বলা যাবে অন্তত এই তত্ত্বাবধায়ক সংক্রান্ত বিধানটা পুরোপুরি সেইভাবে বহাল হবে। এটাকে আইনের ভাষায় বা কোর্টের ভাষায় বলা যায় যে ডক্ট্রিন অফ এক্লিপস, যেটা এক্লিপস ডক্ট্রিন নামে পরিচিত। যদি
এই জাজমেন্টটা তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিলের আদেশটা নাল অ্যান্ড ভয়েড বা আনকনস্টিটিউশনাল বা উইথ নো লিগ্যাল এফেক্ট যদি ডিক্লেয়ার করা হয় বা জাজমেন্টটা সেট অ্যাসাইড হয়ে যায়, তখন ওই বিধানটা রিপ্লেস হবে। এটাকে বলা হয় ডক্ট্রিন অফ ইক্লিপস আর কি, ইক্লিপসেশন, মানে ইয়াটা কি যেন বলে, গ্রহণ যদি সরে যায় আগেরটা বহাল থাকে, সেই হিসাবে বহাল হবে তখন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা ওই অবস্থায় থাকবে কিনা সেই বিষয়ে বিতর্কটা চলছে। কারণ ওই জাজমেন্টে বলা ছিল যে জুডিশিয়ারিকে এক্সক্লুড করে যেন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালীটা বিবেচনা করে জাতীয় সংসদ, তখন এটা বাইন্ডিং করা হয়নি, শ্যাল কনসিডার বলা হয়নি, এটা মে কনসিডার, বিকজ জুডিশিয়ারি ডিকটেট করতে পারে না লেজিসলেচারকে, সেই জন্য ওইভাবেই সম্ভবত ল্যাঙ্গুয়েজটা লেখা হয়েছিল। এখন সুপ্রিম কোর্টে আপিলে যাই কিছু নির্ধারিত হোক না কেন, এরপরেও জাতীয় সংসদ তার অরিজিনাল জুরিসডিকশন হিসেবে লেজিসলেশন করতে পারে, এবং সেই হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের সেই বিধানগুলোতে কি কি প্রস্তাব আরো দেওয়া যায় জুডিশিয়ারিকে এক্সক্লুড করে, যেহেতু জুডিশিয়ারি এই এক্সিকিউটিভের ফাংশনে আসলে তাদের অনেক বেশি বিভিন্নভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে, সেই দৃষ্টিকোণ থেকে সবাই এই মতামত দিচ্ছে। তবে এই জায়গায় সবাই একমত যে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী থেকে বাইরে রেখে যদি আরো একটা, দুইটা, তিনটা আমরা বিকল্প সাজাতে পারি, জাতীয় ঐক্যমত্যে আসা যায়, তখন সেগুলো বিবেচনা করা হবে। এখানে আমার আরো একটি প্রস্তাব ছিল যে বর্তমান বিধানটা বহাল রাখা যাবে, সেটা বিকল্প হিসাবে 3, 4 অথবা 4, 5, 6 এইভাবে যেন আসে। তার আগেরগুলো যদি আমরা এক্সপ্লোর না করতে পারি, যে বিকল্পগুলো হয়তো আমরা এখানে আজকে আলোচনায় আসতে পারিনি, পরে হয়তো সেই বিকল্পগুলো নিয়ে আলোচনা করে এক জায়গায় আসা যাবে, সেরকম অনেক বিকল্প এখানে সাজানো আছে, আমি বিস্তারিত বলবো না যেহেতু এই বিষয়ে তর্ক চলছে এখন। সেই 1, 2, 3 বিকল্প যদি আগে আমরা এক্সপ্লোর না করতে পারি, যদি এখানে সিদ্ধান্তে জাতীয় উপনীত না হতে পারে, তখন যখন তত্ত্বাবধায়ক সরকারের গঠনটা শুরু হবে সংসদের মেয়াদ শেষে অথবা সংসদ ভেঙে গেলে, তখন যাতে 1, 2, 3 পরে বর্তমান বিধানগুলো ফলোড করা হয়। তার মানে ওটা 4 থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে, 6 থেকে শুরু হবে। এবং লাস্টের একটা বিষয় আসছে যে রাষ্ট্রপতির বিধানটা একদম শেষ পর্যায়ে রাখা যায় কিনা। আমার মতামত হলো যে একদম যদি শেষ অপশন হিসেবে রাষ্ট্রপতিকে রাখা যায়, এটা হচ্ছে একটা আইনের একটা বিধান রাখা, যে এক সময় গিয়ে হয়তো একটা পর্যায়ে যদি কোনো প্রভিশনে একমত না হয়, তখন একটা জায়গা যাতে খালি না থাকে, সেই জন্য সেই বিধানটা রাখা যায়। তবে এই বিষয়ে ঐক্যমত হয়নি। আমরাও খুশি হব যদি সেই বিধানটার বিকল্প কোনো বিধান রাখা যায়, রাষ্ট্রপতিকে এই জায়গায় যাতে না আসতে হয়। তাহলে পরে অতীত অভিজ্ঞতা থেকে আমরা যেটা শিখেছি, সেই তিক্ত অভিজ্ঞতা হয়তো আর নাও হতে পারে। এটা এখনো আলোচনা চলছে, সেটা তারা কম্পাইল করে আরেকদিন আলোচনার জন্য রেখেছে। তবে ওইখানে বিষয় একটা ছিল যে আপার হাউসের কিছু আপার হাউস যদি গঠিত হয়, সে আপার হাউসের স্পিকার বা সদস্যরা এখানে ভূমিকা রাখার ক্ষেত্রে কিছু প্রস্তাব আসছিল। তখন আমি বললাম যে আগে আপার হাউস বিষয়ে আমরা আগে সিদ্ধান্তটা নেই, আপার হাউসটা কিভাবে গঠিত হবে, আপার হাউস আদৌ গঠিত হওয়ার ক্ষেত্রে ক্ষমতা আছে কিনা, তখন সেই বিধানগুলো সংযুক্ত করে কেয়ারটেকার প্রভিশনের মধ্যে আলোচনায় যদি আসে, তাহলে সেটা আলোচনার জন্য সুবিধা হবে। তো তারা একমত হয়েছে যে ঠিক আছে, নেক্সট আলোচনাতে আজকেই আলোচনা হওয়ার কথা ছিল, সময়ের অভাবে হয়নি। তো আপার হাউস গঠন প্রণালী নিয়ে আগে যদি ডিসিশনটা আসে, তার উপর ভিত্তি করে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী নিয়ে আরো ভালো মতো বিস্তারিত আলোচনা করা যাবে। তৃতীয় বিষয়টি ছিল ইমার্জেন্সি, জরুরি অবস্থা জারিকরণ সংক্রান্ত যে বিধানটা আগেও একদিন আলোচনা শেষে প্রায় একমতে আসার মতো অবস্থা হয়েছিল, কিন্তু সেটা আলোচনাটা ওখানে থেমে যায়। আমি প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গিয়েছি, যদি অ্যালাউ করেন তাহলে বলতে পারি। আমাদের একটা বিকল্প প্রস্তাব টেবিলেই আসছে, এটা ঐক্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেইটাতে আমরা একটু এডিট করে আমাদের প্রস্তাবটা দিয়েছি। এটা অধিকাংশ দল প্রায় একমত হয়েছে, যেহেতু ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি সেই বিষয়ে ঐক্য কমিশন কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। সেটা এরকম: অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের কারণে
সংবিধানের 96 অনুচ্ছেদের অধীনে কোনো তদন্ত প্রক্রিয়া চলমান না থাকলে রাষ্ট্রপতি কর্মরত প্রবীণতম অথবা জ্যেষ্ঠতম যেটাই বলি 2 জন বিচারকের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। এটা একটু সংশোধিত আকারে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে, যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা জানেন আর্টিকেল 96-এ কারো বিরুদ্ধে যদি বিভাগীয় ব্যবস্থা বা তদন্ত থাকে তখন তাদেরকে চিফ জাস্টিসের জন্য গণ্য করা হবে না, এটা উল্লেখ করা। এনিওয়ে, সেটা আমি বলতে ভুলে গেছিলাম, সরি, এটা এখানে মাঝখানে আবার এড করলাম। এখন জরুরি বিধান সম্পর্কে যে আলোচনাটা, মোটামুটি একটা আলোচনা শেষ পর্যায়ে এসছে। সেই আলোচনার বিষয়বস্তুগুলো ওনারা সংকলিত করে পরের যে কোনো দিবসে আলোচনার দিন টেবিলে উপস্থাপন করলে ওনারা সেই রিফাইন্ড প্রস্তাবটাতে যদি সবাই একমত হন, সেই দিন আপনাদের কাছে হয়তো বলতে পারবেন যে এই বিষয়ে কিভাবে ঐক্যমত্য পোষণ করা হলো। আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, নিশ্চয়ই প্রফেসর আলী রিয়াজ সাহেব আপনাদের সামনে হয়তো এই বিষয়ে কথা বলেছেন, আমি জানি না বলেছেন নাকি। এখানে জরুরি বিধান সংক্রান্ত, জরুরি আইন জারি করা সংক্রান্ত আর্টিকেল 141 ক সংশোধনের বিষয়ে সবাই একমত হয়েছে, এবং জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয় এই বিষয়েও সবাই একমত হয়েছে। এটি ইতিপূর্বে আলোচনাতেও সবাই আমরা একমত হয়েছিলাম। কিন্তু কিছু সংশোধনের বিষয়ে অল্প কয়েকটি নীতিগত সিদ্ধান্তের জন্য ওনারা টেবিলে উপস্থাপন করেছিলেন। যেমন আর্টিকেল 41 ক-তে কি কি কারণে জরুরি অবস্থা জারি করা যায়, তার মধ্যে আছে যুদ্ধ, অভ্যন্তরীণ আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগ, এই তিনটা মেইনলি আছে। তো দেখা গেছে অভ্যন্তরীণ গোলযোগ সংক্রান্ত যে বিষয়টা, এটা মিসইউজ হয়েছে বিভিন্নভাবে আগে। এই অভ্যন্তরীণ গোলযোগ শব্দ দুইটা প্রত্যাহার করা যায় কিনা সেই বিষয়ে ওনারা প্রস্তাব এনেছেন। তা আমরা বলেছি এটা বিলুপ্ত করা যায়, মানে অভ্যন্তরীণ গোলযোগের জন্য জরুরি আইন, জরুরি অবস্থা ঘোষণার বিধানটা বিলুপ্ত করা যায়, শুধু এই শব্দ দুটি। তবে যে যুদ্ধ এবং বহিরাক্রমণ এই দুইটার মধ্যে সীমিত না রেখে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে জরুরি অবস্থা জারি করার প্রয়োজন হতে পারে, যেমন রাজনৈতিক বিবেচনা নয় অবশ্যই। যেমন তার মধ্যে আমরা বলেছি যদি কনস্টিটিউশনাল ক্রাইসিস হয় সেই ক্ষেত্রে, এখন কিভাবে ক্রাইসিস হবে সেটা ডিটেইল বলার বিষয়। যদি রাষ্ট্রীয় অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি হুমকির কোনো কারণ হয়ে থাকে, আমি এখানে অখণ্ডতা ক্ষেত্রে অনেকে বলেছে বিদ্রোহ, কারণ বিদ্রোহ শব্দটারও মিসইউজ হতে পারে বলে একটা বিশ্লেষণ এসছে, যে কোনো বিষয়টাকে বিদ্রোহের নাম দিয়ে জরুরি অবস্থা করা যেতে পারে। সেই জন্য আরো একটু বিস্তারিত বলার জন্য বলা হয়েছে বিদ্রোহ শব্দটা বাদ দিয়ে, যেমন আমরা আমাদের দেশের একটা হিলি এরিয়া সম্পর্কে আমরা জানি, কোনো ক্ষেত্রে কেউ রাষ্ট্রীয় অখণ্ডতার জন্য হয়তো তৎপরতা চালাতে পারে বা হুমকি হয়ে যেতে পারে। সেই জন্য সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা যেখানে হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে বা সেই জন্য নিরাপত্তার বিষয়টা চলে আসতে পারে, এই বিষয়টা উল্লেখ করা যায় কিনা যে জাতীয় সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিষয়ে যদি কোনো হুমকি আসে। আরেকটা বিষয় আমরা অ্যাড করতে বলেছি, সেটা হচ্ছে কোনো কারণে এমন মহামারী ছড়িয়ে পড়ল, যেটা এপিডেমিক বলেন বা প্যান্ডেমিক যেটাই বলেন, গতবার আমরা ফেস করেছি, সেরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরিয়া ভিত্তিক জরুরি অবস্থা জারি করতে হয়। এখানে কোনো পলিটিক্যাল রিজন থাকে না, সেটা বিবেচনা করা যায় কিনা। এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আর্থকোয়েক প্রবণ এলাকা অঞ্চল, সেই সমস্ত এলাকায় একটা আর্থকোয়েকের কারণে সাংঘাতিক বিপর্যস্ত অবস্থা থাকে, সেই এরিয়ার জন্য অংশের জন্য অনেক সময় জরুরি আইন জারি করতে হয়। এই বিধানগুলো যদি প্রচলন হয় তাহলে রাজনৈতিক বিবেচনা এটা মিসইউজ করার সুযোগ থাকবে না, এবং কমপ্লিটলি বলা থাকলো কি কি বিধানে কি কি বিষয়ে জরুরি আইন জারি করা যেতে পারে বা জরুরি অবস্থা জারি করা যেতে পারে।
এর মধ্যে আরেকটা প্রস্তাবনা এনেছেন, যেটা তো আমরা একমত হয়েছি, জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের ব্যবস্থা বর্তমানে আছে, তার পরিবর্তে পুরো মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা। এ বিষয়েও আমরা একমত হয়েছি। এখানে কিছু কিছু ভিন্ন মত এসছে অবশ্য, সর্বদলীয় কমিটি ইত্যাদি। তা আমরা বলেছি সর্বদলীয় এবং সবাইকে আলোচনা করে জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি হয়তো তৎকালীন সময়ে নাও থাকতে পারে, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর মেইনলি যে আলোচনাটা ইতিপূর্ব হয়েছিল যে জরুরি অবস্থার সময় নাগরিকের কি কি অধিকার লঙ্ঘন করা যাবে। বর্তমান বিধান অনুসারে আপনারা জানেন আর্টিকেল 41 গ অনুসারে ফান্ডামেন্টাল রাইটসের 36, 37, 38, 39, 40, 41 বাদে 42 এই বিধানগুলোতে স্থগিত রাখা হয়েছে। এটা 141 গো। 41 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে, সেটা এখনই বাদ, সেটা এখানে জরুরি আইনের সময় কোনোভাবেই প্রযোজ্য হবে না, সেটা বর্তমান বিধানে আছে। এগুলো ছাড়া বাকি সব ক্ষেত্রে এখন নাগরিকদের রাইটের বিষয়ে বলা আছে, গণিত করা যাবে। এখানে আপনি বুঝতেই পারবেন এই আর্টিকেলগুলো হচ্ছে রাইট টু অ্যাসোসিয়েশন, রাইট টু স্পিচ ইত্যাদি কিছু কিছু আছে যেগুলো সীমিত থাকে। তবে আমরা এখানে দুইটা বিষয় যেভাবে কমিশন থেকে প্রস্তাব এসছে সেটার সাথে একমত হয়েছি। যেমন রাইট টু লাইফ, যে জরুরি অবস্থা জারি করার পরেও রাইট টু লাইফের সাথে সংযুক্ত কোনো ফান্ডামেন্টাল রাইট এখানে লঙ্ঘন করা যাবে না, এটা বাদ রাখতে। এটাতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক কনভেনশন আছে, তো সেগুলো এখানে ফলো যাতে কোনো অবস্থাতেই ব্যক্তির লাইফ থ্রেটেন না হয় সেই বিষয়টা এখানে থাকতে হবে। সেকেন্ড হলো নির্যাতন ও নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তি থেকে রক্ষা করা। এটার সাথে আমরা একমত হয়েছি যে এই বিষয়গুলো কখনোই ভায়োলেট করা যাবে না, এটাকে সংরক্ষিত রাখতে হবে যতই জরুরি অবস্থা ঘোষণা করা হোক না কেন। এটা মানুষের ফান্ডামেন্টাল রাইট, এই রাইট দুটো অবশ্যই লঙ্ঘন করা যাবে না জরুরি আইন জারি হলেও। এখানে আরেকটা বিষয় কেউ কেউ উল্লেখ করেছেন যে বিচারের রাইটটা সীমিত করা যাবে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, এটা আর্টিকেল 41 গ-তে খুব সম্ভবত উল্লেখ আছে যে রাষ্ট্রপতি আদেশ দ্বারা কি কি বিষয়ে বিচারাধীন এবং কি কি বিষয়ে বিচার চাওয়া যাবে সেই ক্ষেত্রে সীমিত করার আদেশ দিতে পারে। কারণ জরুরি আইনকে চ্যালেঞ্জ করে যদি কেউ কোর্টে যায়, ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্ট করার জন্য, এনফোর্স করার জন্য যদি কেউ কোর্টে যায়, তখন জরুরি আইন চ্যালেঞ্জ হয়ে যায়। এগুলোর বিষয়ে কিছু কিছু আদেশ আছে। সুতরাং আমরা বলেছি যে জরুরি আইনের বিধান যখন জারি হয়, আর্টিকেল 44 অনুসারে যে ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করার জন্য একটা বিধান দেয়া আছে যে কোনো নাগরিক তার ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করার জন্য অ্যাকর্ডিং টু 102 অব দি কনস্টিটিউশন কোর্টে যেতে পারবে, সেই বিধানটা কিছু কিছু ক্ষেত্রে সীমিত করা হয়, সেটা থাকা উচিত। আদারওয়াইজ জরুরি আইন কোনো কার্যকর হবে না। তো সুতরাং এই বিষয়ে আমরা আমাদের মতামতটা দিয়েছি। আর আমি একটা কথা এখানে সাজেশন আকারে কমিশনের বিবেচনার জন্য বলেছি, যদি রাইট টু লাইফের ক্ষেত্রে এমন কোনো প্রভিশন আসে, যেটা আপনারা জানেন যে আর্টিকেল 47(3) অনুসারে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ইত্যাদির দায়ে যাদের বিরুদ্ধে প্রসিকিউশন আনা হয়, যাদের বিরুদ্ধে বিচারের অবস্থা থাকে, সেই ক্ষেত্রে আর্টিকেল 47(3) অনুসারে যারা অভিযুক্ত হয় তাদের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 47 ক 1 and 2 অ্যাপ্লিকেবল হয়। দ্যাট মিনস কনস্টিটিউশনের আর্টিকেল 31 এবং 35 অনুসারে বিচার প্রাপ্তির অধিকার এবং দণ্ড ইত্যাদির বিধান যেগুলো আছে আর্টিকেল 31 and 35 অনুসারে, এগুলো আর তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তো সুতরাং আমি বলেছি এই রাইট টু লাইফ এর ক্ষেত্রে এবং অন্য আরেকটা যে সেকেন্ড বিষয় উল্লেখ করা হয়েছে সেটার ক্ষেত্রে একটু সাবজেক্ট টু দি প্রভিশন অফ আর্টিকেল 47 সাবসেকশন 3 এবং আর্টিকেল 47 1 and 2 ক 1 and 2 এর ক্ষেত্রে আর্টিকেল 47 ক 1 and 2 এই দুইটা যেন রাখা হয় সাবজেক্ট টু দি প্রভিশন অফ। আবার বলি, আর্টিকেল 47 সাবসেকশন 3 যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রে আর্টিকেল 47 ক
1 and 2 এটাও প্রযোজ্য হয়, এবং সেই ক্ষেত্রে আর্টিকেল 31 and 35 তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এইটা যদি একটু সাবজেক্ট টু কন্ডিশন দিয়ে রাখা হয়, তাহলে ভবিষ্যতে যারা যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা এই তিনটা বিষয়ে অভিযুক্ত হবে, তাদের ক্ষেত্রে এই ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে জরুরি আইন চলার সময় যাতে কোনো সুযোগ না নিতে পারে। এই বাহানায় যে রাইট টু লাইফ, এটা তো এক্সক্লুড করা আছে, যদিও এটা ইমপ্লাইড, তারপরেও আটার করে দিলে ভালো। যদিও এটা ইমপ্লাইড, আমি আবার রিপিট করছি, তারপরেও আটার করে দিলে এটা ভালো। এই সাজেশনগুলো দিয়েছি, এখন ওনারা এটা বিবেচনা করতে পারেন, নেক্সট ডেতে আলোচনা হয়তো আসতে পারে। আমার মনে হয় আজকে এখানে শেষ করতে পারি। এখন কমিশনের এই আলোচনার এগিয়ে যাওয়ার যে গতি, আপনি এই গতি নিয়ে আমি যদি এখন কমিশনের গতি নিয়ে কথা বলি, তাইলে তো আমার সমালোচনা আরো বেশি করা হবে। আমি আশা করি রিজনেবল টাইমের মধ্যে এই আলোচনা সমাপ্ত হওয়া উচিত, এটা আমার মন্তব্য। না, এই বিষয়গুলো এখন আলোচনা কয়েকবার হয়েছে। কমিশন মনে করেছে এই বিষয়গুলো যেহেতু ঐক্যমত্যে পৌঁছানো কঠিন হচ্ছে, সেদিকে রাখার একটা সিদ্ধান্ত ওনারা হয়তো বা নিয়েছেন। কারণ আগে যত বেশি বিষয়ে মতৈক্য হতে পারে, সেই তো ভালো, একটা পজিটিভ সাইড আসে। সম্পর্কিত, সেই জন্য আজকে সময় থাকলে আলোচনা হতো, কিন্তু আজকে সময় হয়নি, তারপর দিন হয়তো হবে, এবং ওইটার উপর নির্ভর করে আর কিছু সিদ্ধান্ত আছে। এই জন্য আমরা বলছি যে এটা প্রথমে এটা সেটেলমেন্টে আসা উচিত। ছোট্ট দুটা প্রশ্ন, একটা হচ্ছে আজকে তত্ত্বাবধায়ক সরকারের নতুন যে দুইটা ফর্মুলা আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, এটার সঙ্গে বিএনপি বিবেচনা করতেছে কিনা বিএনপি এটাকে, আরেকটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র এই জুলাই মাসে দেওয়ার কথা, এবং সেটাকে সংবিধানের অংশ করার জন্য একটা দাবি আছে। এইটা নিয়ে বিএনপির অবস্থা কি? ঘোষণাপত্রকে সংবিধানে অ্যাড করা আর তত্ত্বাবধায়ক সরকারে সরকারি এবং বিরোধী দল এবং অন্যান্য দলকে আলোচনার মাধ্যমে, বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যে চিফ অ্যাডভাইজার খোঁজার যে প্রস্তাব, এটাকে বিএনপি অ্যাকসেপ্ট করে কিনা? প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটার জবাব দিই। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জুডিশিয়ারিকে বাদ রেখে অথবা শেষের দিকে রেখে উপরে আরো একটা, দুইটা, তিনটা বিকল্প সাজানো যায় কিনা এ বিষয়ে বিএনপি একমত। কিন্তু কি কি বিকল্প সুস্পষ্টভাবে দেয়া যায় এই বিষয়ে আমরা বক্তব্য শুনছি, প্রস্তাব আসতেছে। আমরা দলীয় ফোরামে আরো আলোচনা করে নেক্সট দিনের আলোচনার আগে আশা করি আমাদের বিকল্প প্রস্তাবগুলো নিয়ে আসতে পারবো। 3 নম্বরে যেটা রয়েছে যে সরকারের নাম প্রস্তাব করবে, বিরোধী দল নাম প্রস্তাব করবে, না, সেটা ডিটেইলিং এ যাচ্ছে না, সবগুলো প্রস্তাব আমরা বিবেচনায় রাখতেছি। আমরা দলীয় ফোরামে আলোচনা করে একটা, দুইটা, তিনটা বিকল্প কি কি আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের পক্ষ থেকে সেই প্রস্তাবগুলো অবশ্যই সবগুলো বিবেচনায়। আর ঘোষণাপত্র সংবিধানের অংশ করা, ঘোষণাপত্রের বিষয়ের আগে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কেউ করতে পারেন। ঘোষণাপত্রটা আমি লাস্টে বলি, যেহেতু আজকের বিষয়ের সাথে এটা একটু দূরত্ব আছে। আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে, আজকের বিষয়ে? আচ্ছা, আজকের বিষয়ে যদি প্রশ্ন শেষ হয়ে থাকে আমি